হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ভারতের শাসন ব্যবস্থার অর্থাৎ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, দেখো প্রথমে কি আছে এখানে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সাধারণত দুই ধরনের। ঠিক আছে, দুই ধরনের শাসন ব্যবস্থা দেখা যায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এর মধ্যে রাষ্ট্রপতি শাসন, আবার পার্লামেন্টারি বা সংসদীয় শাসন। তাহলে দেখা যায় আমাদের ভারতে শুধু দেখা যায় কি পার্লামেন্ট বা সংসদীয় শাসন ব্যবস্থা দেখা যায়। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা বর্তমান। তাহলে ভারতে কোন ধরনের শাসন ব্যবস্থা বর্তমান? যুক্তরাষ্ট্রের মধ্যে সংসদীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট দেখো ভারতীয় সংবিধানে 52 নং ধারায় বলা হয়েছে দেয়ার শেল বি এ প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। এটা সংবিধানের কত নং ধারা বলা হয়েছে? 52 নং ধারায়। ওকে, নেক্সট দেখো 53 নং ধারায় রাষ্ট্রপতির পদমর্যাদা উল্লেখ করা হয়েছে। তাহলে সংবিধানের কত নং ধারায় পদমর্যাদা, রাষ্ট্রপতির পদমর্যাদার কথা উল্লেখ করা হয়েছে? 53 নং ধারায়। ওকে, নেক্সট দেখো কি আছে, বলা হয়েছে কেন্দ্রীয় সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। ঠিক আছে, তাহলে যে কেন্দ্রীয় যে ক্ষমতাগুলো আছে সেগুলো সমস্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের রাষ্ট্রপ্রধান। তাহলে সংবিধান অনুসারে দেশের রাষ্ট্রপ্রধানকে হলেন রাষ্ট্রপতি। তার কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। নেক্সট দেখো রাষ্ট্রপতি হলে রাষ্ট্রপতি হলেন ভারতের সর্বোচ্চ শাসক, অর্থাৎ সামরিক বিভাগ বাহিনীর সর্বাধিনায়ক। ওকে, নেক্সট দেখো কি আছে, তিনি প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সাহায্যে শাসন কার্য পরিচালনা করেন। ওকে, তিনি শুধু একা না, তিনি প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের সাহায্য নিয়েই শাসন কার্য পরিচালনা করেন। নেক্সট দেখো কি আছে, ভারতের দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাষ্ট্রপতির অবস্থান। তাহলে রাষ্ট্রপতি রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকে। ঠিক আছে, নেক্সট দেখো সমস্ত শাসন কার্য রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। তাহলে সমস্ত শাসন কার্য কিন্তু পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে, তবে বাস্তবে প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, দেখো এরপরে কি আছে, তাই অধ্যাপক জোহারি বলেছেন শেষ, এখানে হবে শেষ, ভুল হয়েছে, শেষ বিচারের ভারতের রাষ্ট্রপতি হলেন সরকারের বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক। ওকে, তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতি হলেন সরকারের বন্ধু, দার্শনিক ও পথ প্রদর্শক। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন অধ্যাপক জোহারি। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে ভারতের রাষ্ট্রপতি জনগণ কর্তৃক পরোক্ষভাবে 5 বছরের জন্য নির্বাচিত হয়। তাহলে রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্য। ঠিক আছে, সংবিধানের 54 এবং 55 নং ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তাহলে ভারতের সংবিধানে কত নং ধারায় রাষ্ট্রপতির বিষয়গুলো আলোচনা করা হয়েছে? 54 থেকে 55 নং ধারা। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, রাষ্ট্রপতি একটি নির্বাচনী সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটের পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে। ওকে, নেক্সট দেখো কি আছে, আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের, দেখো কি, আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের একমাত্র ভিভিগিরি ছাড়া সবাই প্রথম গণনাতেই প্রথম পছন্দের ভিত্তিতেই জয়ী হয়েছে। শুধুমাত্র ভিভিগিরি বনাম সঞ্জীব রেড্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভিন্ন রূপ। ওকে, দেখো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তার পদ পদপ্রার্থী হতে গেলে কী কী যোগ্যতা লাগবে? প্রথমত তাকে কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, লোকসভার সদস্য হওয়ার যোগ্য থাকতে হবে, তারপর তিনি কোনো লাভজনক পদে
পদে থাকতে পারবে না। তাহলে এখানে দেখো, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তাকে কত বছর বয়স হতে হবে? 35 বছর। কিন্তু আর প্রধানমন্ত্রী হতে গেলে বা মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে 35 বছর হতে হয় না। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। এছাড়াও আছে, নির্বাচিত হলে রাজ্য বা কেন্দ্র কোনো আইনসভার সদস্য থাকতে পারবে না। ঠিক আছে, নির্বাচিত হলে, এর আগে হয়তো থাকতে পারেন। এছাড়া 1997 খ্রিস্টাব্দের আইন অনুসারে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জামানত হিসাবে 15,000 টাকা দিতে হবে এবং মনোনয়নপত্র 50 জন এমপির দ্বারা সমর্থিত এবং 50 জন এমপির দ্বারা প্রস্তাবিত হতে হবে। ওকে, নেক্সট দেখো কি আছে। রাষ্ট্রপতি পদের মেয়াদ 5 বছর। তিনি তারপর যতবার খুশি প্রার্থী হতে পারেন। ঠিক আছে, তিনি যতবার খুশি ততবার প্রার্থী হতে পারেন। নেক্সট দেখো কি আছে। মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগ ছাড়া পদ শূন্য হয় না। একমাত্র বিশেষ ইমপিচমেন্ট পদ্ধতিতে তাকে পদচ্যুত করা হয়। তাহলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতিকে কি বলা হয়? ইমপিচমেন্ট পদ্ধতি। এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সংবিধানে 61তম ধারা অনুসারে একমাত্র সংবিধান ভঙ্গের অভিযোগে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়। ঠিক আছে, কত নং ধারার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, 61 নং ধারা অনুসারে, তাও আবার ইমপিচমেন্ট পদ্ধতিতে। নেক্সট দেখো কি আছে। পদচ্যুতির আগে রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগে 14 দিন আগে একটি নোটিশ দিতে হয়। তারপর দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তার কার্যকাল ছিল 1950 থেকে 1962। ঠিক আছে, দেখো এখানে রাজেন্দ্র প্রসাদ যে প্রথম রাষ্ট্রপতি ছিল, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ, আর তিনি সব বেশি দিন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত ছিলেন। ওকে, নেক্সট দেখো কি আছে। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলো রামনাথ কোবিন্দ। ওকে, নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি অনেকটা ব্রিটিশ রাজা বা রানীর মতো নিয়মতান্ত্রিক শাসন প্রদানের দায়িত্ব পালন করে ও মর্যাদা ভোগ করে। ঠিক আছে, এবার দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীগুলো কি কি। ভারতের রাষ্ট্রপতির বিভিন্ন ক্ষমতা ও কার্যাবলী থাকে, সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখে নাও কি কি আছে। শাসন বিষয়ক ক্ষমতা, তার শাসন ক্ষমতা আছে। আইন বিষয়ক ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, জরুরিকালীন ক্ষমতা এবং অন্যান্য ক্ষমতা। ঠিক আছে, দেখো সংবিধানের 77-এর 1 নং ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি নামে সমগ্র দেশের শাসনকার্য পরিচালিত হবে। অর্থাৎ ভারত সরকারের সমস্ত সিদ্ধান্ত বা সব সিদ্ধান্ত এবং কাজের দায়িত্ব রাষ্ট্রপতির। ওকে, এবারে দেখো, প্রধানমন্ত্রী সহ যে কোনো মন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রীয় বা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বা সভাপতির প্রকৃতিকে রাষ্ট্রপতি নিয়োগ ও অপসারণ করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখা যায় কি, ভারতে যে সার্ভিস পাবলিক সার্ভিস কমিশন, কেন্দ্রীয় বা রাজ্যের যে আমাদের যে ত্রিপুরাতে টিপিএসসি, এগুলো নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি, এবং তাদেরকে অপসারণও করেন কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট দেখো, সংসদ ও সরকারের সিদ্ধান্ত অনুসারে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা ও শান্তি স্থাপন করতে পারে। তিনি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান। তাহলে ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধানকে? রাষ্ট্রপতি। তিনি দেশের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক। ঠিক আছে, দেখো স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ইত্যাদি বাহিনীর সর্বাধিনায়ককে? রাষ্ট্রপতি। তাহলে কে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারেন এবং শান্তি স্থাপন করতে পারেন। নেক্সট দেখো কি আছে। সংবিধান অনুসারে পার্লামেন্টের অধিবেশন ডাকা, স্থগিত রাখা, পার্লামেন্ট ভেঙে দেওয়া, পার্লামেন্টের যে অধিবেশন ভেঙে দেওয়ার অধিকার শুধু রাষ্ট্রপতিরই আছে। এইসব কাজগুলো তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করে থাকেন। নেক্সট দেখো কি আছে। রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, চলচ্চিত্র, ক্রীড়া,
সমাজসেবা প্রভৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট 12 জন ব্যক্তিকে রাজ্যসভায় নিয়োগ করে থাকেন। তাহলে রাজ্যসভার 12 জন সদস্যকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। কোন কোন 12 জন যেখানে দেওয়া আছে, উল্লেখ করা আছে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। একমাত্র অর্থ বিল রাষ্ট্রপতির সম্মতি দিতে বাধ্য থাকেন। তাহলে শুধু একমাত্র অর্থ বিলে রাষ্ট্রপতির সম্মতি দিতে বাধ্য থাকেন, নাহলে অন্যান্য বিল নিজের ইচ্ছে মতো আইন প্রণয়ন করতে পারেন, ঠিক আছে। নেক্সট দেখো, রাষ্ট্রপতি 3 ধরনের ভেটো প্রয়োগ করে থাকেন। সেগুলো হলো চরম ভেটো, স্থগিত ভেটো এবং পকেট ভেটো। এই 3 ধরনের ভেটোকে প্রয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। এবার দেখো কি আছে, সংবিধানের 72 নম্বর ধারা অনুসারে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে ক্ষমতা প্রদর্শন বা অন্য কোনো দণ্ড দেওয়ার অধিকার রাষ্ট্রপতির আছে, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতি দেখো যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তার দণ্ড হ্রাস করতে পারে, এছাড়া যে কোনো দণ্ড হ্রাস স্থগিত করতে পারে রাষ্ট্রপতি। ওকে, দেখো এরপরে কি আছে, রাষ্ট্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কিত ক্ষমতা হলো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। তিনি জরুরি অবস্থাগুলো জারি করতে পারে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জরুরি অবস্থাগুলো জারি করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি প্রচুর ক্ষমতা ভোগ করেন। কোন সময় রাষ্ট্রপতি সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করেন? জরুরি অবস্থার সময়। এমনকি এই সময় তার এক নায়কতন্ত্র বা এক নায়ক হয়ে ওঠার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবার দেখো, রাষ্ট্রপতির 3 ধরনের জরুরি অবস্থাগুলো কি কি? সেগুলো হলো জাতীয় জরুরি অবস্থা, রাজ্যের সাংবিধানিক সংকটজনিত জরুরি অবস্থা, আর একটা হলো আর্থিক জরুরি অবস্থা। ওকে, এই 3 ধরনের জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন। নেক্সট দেখো, নিরাপত্তা বিঘ্নিত হলে অর্থাৎ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। বর্তমানে ক্যাবিনেট এর লিখিত সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে না, ঠিক আছে। প্রস্তাব অনুমোদিত হলে 6 মাস পর্যন্ত, এখানে দাঁড়িয়েছে দেখো এখানে এতটুকু পর্যন্ত। এবারে প্রস্তাব অনুমোদিত হলে 6 মাস পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখতে পারেন। এছাড়াও দেখো, কোনো রাজ্যের শাসন কার্য সংবিধান অনুসারে না চললে রাষ্ট্রপতি সে রাজ্যের শাসন জারি করতে পারেন, তার শাসন জারি করতে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, ঠিক আছে। নেক্সট দেখো, সংবিধানে 356 1 নং ধারায় এই ব্যবস্থাকে বলা হয় রাজ্যের সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা, ঠিক আছে। এবার দেখো, পার্লামেন্টের অনুমোদনে 6 মাস পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখতে পারে। তাহলে কয় মাস জরুরি অবস্থা জারি রাখতে পারে? 6 মাস। এবার দেখো, প্রয়োজনে সর্বাধিক 3 বছর পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকতে পারে। নেক্সট দেখো কি আছে, সমগ্র দেশে অর্থাৎ দেশের যে কোনো অংশে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে, ঠিক আছে। দেশের কোনো অংশের আর্থিক অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়লে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। কোন সময় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? আর্থিক জরুরি অবস্থাটা যখন অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল হয়ে যায়, ঠিক আছে, তখন। তবে আমাদের দেশে এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। আর্থিক জরুরি অবস্থা জারি করলে কেন্দ্র ও রাজ্যের আর্থিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকার হ্রাস করতে পারে। ওকে, দেখো, এমনকি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতাও সরকার কমাতে পারে। এবার দেখো এখানে কি দিয়েছে, এছাড়াও 341 নং এবং 342 নং ধারা অনুসারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তপশিলি জাতি ও উপজাতিদের তালিকা প্রস্তুত, এর জন্য বিজ্ঞপ্তি জারি করা, নিয়োগ করা, 10 বছর অন্তর তপশিলি জাতি ভুক্ত ও উপজাতিদের কল্যাণের উদ্দেশ্যে কমিশন নিয়োগ করা ইত্যাদি রাষ্ট্রপতির দায়িত্ব, ঠিক আছে। এবার দেখো, ভারতের সংবিধানের 63 নং ধারায় বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে, ঠিক আছে। এবার আমরা জেনে নিই, ভারতের সংবিধানে চালু হওয়ার সময় থেকে উপরাষ্ট্রপতি পদ প্রচলিত আছে।
ভারতে প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন বিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা আমরা সবাই জানি, ঠিক আছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবারে দেখো পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই তার স্থান, ঠিক আছে। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হন। এছাড়া তিনি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন। তাহলে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্যদের দ্বারা। যে পদ্ধতিতে তিনি নির্বাচিত হন তাকে বলা হয় একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব। ওকে, এবার দেখো কি আছে। সংবিধানের 64 নং ধারায় উপরাষ্ট্রপতির যোগ্যতাগুলো আছে। ভারতের নাগরিক হতে হবে কমপক্ষে, এখানে 35 বছর হতে হবে। কোনো সরকারের লাভজনক পদে থাকতে পারবে না, এখানে 35 হবে, ঠিক আছে, এখানে 45 না। এরপর দেখো, যদি তিনি রাজ্য বা কেন্দ্রীয় কোনো আইনসভার সদস্য হন তাহলে উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে তার ওই যে কোনো আইনসভার সদস্য পদটি খারিজ করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, রাষ্ট্রপতিকে যেভাবে পদচ্যুত করা হয় উপরাষ্ট্রপতিকে সেম পদ্ধতি পদচ্যুত করা হয়, সেটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। ওকে, নেক্সট দেখো, উপরাষ্ট্রপতির প্রথম ও প্রধান কাজ হলো আইনসভায় সভাপতিত্ব করা। তাহলে আইনসভায় সভাপতিত্ব করার প্রধান কাজ কার? উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার দেখো, রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিতে হয় উপরাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। এই ছিল আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।